বিশ্বস্ত বন্ধু হারানোর ক্ষেত্রে ঝুঁকি থাকে। সম্ভবত মিস্টার ভ্লাদিমির পুতিন তার এই সুখের সময়ে বিশ্বস্ত বন্ধুকে হারাতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কথা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে নতুন নতুন সুসংবাদ পাচ্ছিলেন মিস্টার ভ্লাদিমির পুতিন, আর তারই মধ্যে তিনি যে সংবাদটি পেলেন সেটি তার জন্য বিনা মেঘে বজ্রপাতের শামিল। বন্ধুরা, এর পরপরই রাশিয়ার তরফ থেকে প্রায় 50 সদস্যের একটি অগ্রবর্তী পাহাড়ে অভিজ্ঞতা সম্পন্ন উদ্ধারকারী দল প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিয়ে ইরানের পথে রওনা হয়ে গেছে। আজ মুসলিম বিশ্ব তথা ইরানের জন্য চরম এক শোকের সময় সম্ভবত অপেক্ষা করছে। বলছিলাম, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আপডেট প্রদানের ভিডিওটি করার পূর্বে ব্যাপারটি সম্পর্কে আপনাদের একটু না বললেই নয়। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধটি শুরু হওয়ার পর প্রচণ্ড মাত্রার চক্ষুশূলে পরিণত হয়েছিলেন ইব্রাহিম রাইসি। সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়া, ন্যাটোকে পরাজিত করা এবং আমেরিকা শেষ পর্যায়ে মূলত ইউক্রেন থেকে যে লেজ গুটিয়ে চলে যাবার একটি পরিক্রমা হবে শেষ পর্যন্ত, তার একমাত্র এবং একজনও দায়ী হবেন মিস্টার রাইসি। একথা বলার কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার পরাজয় এবং জয়ে অনেকটা নির্ভর করছিল ইরানের সামরিক সহযোগিতার উপরে। খার্কিভের কথা মনে পড়ে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের বয়স যখন 6 থেকে 7 মাস, পুরো খার্কিভ প্রায় দখল করে ফেলেছিল রাশিয়ান বাহিনী। বন্ধুরা, সেই দখলকৃত রাশিয়ান বাহিনীকে হঠাৎ করে এমন ধরনের মরণ কামড় দেয় ইউক্রেনীয় বাহিনী, পশ্চিমাদের কাছ থেকে প্রচণ্ড মাত্রায় সমরাস্ত্র পাওয়ার পর সেই মরণ কামড়ে খার্কিভ থেকে সব কিছু ফেলে পালিয়ে আসতে বাধ্য হয়। এবং এই ব্যাগ পালিয়ে আসার সময় রাশিয়ার প্রচুর সৈন্য মারা গিয়েছিল। তাদের ট্যাঙ্ক, হামবিজান, আকাশ প্রতিরক্ষা অবস্থা এবং যে সকল আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো ছিল সব সেখানে রেখে পালিয়েছিল। সময়ের পরিক্রমায় প্রায় 3 বছর চলল। এখন সময় আবার ঠিক খার্কিভকে লক্ষ্য করে আবার প্রচণ্ড গগনবিদারী হামলা শুরু করেছে রাশিয়ার বাহিনী এবং তারা অপ্রতিরোধ্য। প্রতিদিন একেবারে ভিতরে ঢুকছে খার্কিভের। তাদের টার্গেট পুরো খার্কিভ এবার খেয়ে ফেলা। যেমন এই খার্কিভটি উদ্ধার করেছিল ইউক্রেন পশ্চিমাদের সহযোগিতার মাধ্যমে, এখন আর সে সহযোগিতা আসছে না। শুধু চেয়ে চেয়ে পথ চেয়ে থাকা, কিন্তু কোনো সহযোগিতার নামগন্ধ নাই। যেগুলো আসছে সেগুলো নামমাত্র, এবং সেটি দিয়ে রাশিয়ার কাছ থেকে তো এই সকল অঞ্চল উদ্ধার করা দূরের কথা, সেটি দিয়ে নিজেদের ফ্রন্ট লাইন ধরে রাখতে পারবে কিনা সেটি হলো বড় কথা। অর্থাৎ অফেন্সিভ হামলা তো দূরের কথা, নিজেদের ডিফেন্সও তারা রক্ষা করতে পারে কিনা সেটি নিয়ে এখন চরম রকমের উদ্বেগ দেখা দিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতি পাল্টে যায় কী কারণে জানেন? যখন মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়ায় খার্কিভ পতন হয়, খার্কিভ চলে যাওয়ার পর ইরানে ছুটে যান তিনি। বন্ধুরা, ইরানের প্রেসিডেন্ট এবং তুরস্কের প্রেসিডেন্টের সাথে মিস্টার ভ্লাদিমির পুতিন একটি দীর্ঘমেয়াদী বৈঠক করেন। শুধুমাত্র সেই বৈঠকের সময়টুকু তিনি সেখানে ছিলেন। অর্থাৎ ইরানে যাওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট ইরানে আসেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যান। নিজেদের মধ্যে একটি ট্রায়াঙ্গেল বৈঠক করার পর মূলত সেখানে সাইড লাইনে বৈঠক করেন ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্ট। তারা সিদ্ধান্ত নেন রাশিয়ার প্রয়োজনীয় সমরাস্ত্র ইরান দিবে, ইরানের সমরাস্ত্র শিল্পে আবার নতুন করে প্রাণ জাগবে এবং নতুন করে তারা বিভিন্ন প্রোডাকশন হাউস খুলবে। বন্ধুরা, ইতিমধ্যে রাশিয়া এবং ইরানের যৌথ সহযোগিতার মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে বছরে প্রায় 6000 ড্রোন উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি ড্রোন কারখানা ইরান এবং রাশিয়া যৌথভাবে নির্মাণ করেছে। এই সকল বড় বড় মোড় ঘুরিয়ে দেওয়া, অর্থাৎ এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্তগুলো এসেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছ থেকে এবং তার মন্ত্রী পরিষদের কাছ থেকে, তার সরকারের কাছ থেকে। সুতরাং ন্যাটো পরাজিত হবে, আমেরিকা পরাজিত হবে, ইউরোপ পরাজিত হবে, এটি তারা মেনে নিতে পারে না, মেনে নিতে চায় না। সুতরাং এই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে কি তার কোনো কারণ রয়েছে? আর এই সকল হেলিকপ্টার দুর্ঘটনার মাধ্যমে যদি তার খারাপ কিছু হয়েই যায়, তাতে ইরানের পলিসিগত কি কোনো পরিবর্তন আসবে? ব্যাপারটা আপনাদের একটু জানানোর চেষ্টা করছি। পলিসিগত ব্যাপারগুলো যদি আমরা চিন্তা করি তাহলে ইরানের মৌলিক পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না। তবে ইরানের জনগণ একটি ধাক্কা খাবে, ইরানের সরকার হয়তো একটি ধাক্কা খাবে। যদি এটি নিছক কোনো দুর্ঘটনার বাইরে সাবোটাজমূলক হামলা বলে প্রমাণিত হয়, সেটি ইরানের জন্য একটি অকল্পনীয় ব্যাপার হবে এবং শত্রুদের জন্য আরও সতর্কতার কিছু ব্যাপার হবে। কারণ এরপর ইরান আর বসে থাকবে না, তারা তাদের সর্বোচ্চ সামরিক সমরাস্ত্রগুলোতে শান দেওয়া শুরু করবে। সম্ভবত পারমাণবিক আলোচনা
আলোচনা নিয়ে সব কিছু কাট আপ করে দেবে ইরানের সার্বভৌম সামরিক সক্ষমতা রক্ষার জন্য, এবং সেই লক্ষ্যের ক্ষেত্রে আরও যদি লক্ষ্য বিদারী হয় সেক্ষেত্রে তারা সরাসরি পরমাণুগুলোকে সামরিক কাজে ব্যবহারের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। আর এটি করা হয়ে গেলে হয়তো ইরান হতে যাচ্ছে প্রচণ্ড রকমের তাদের প্রধানমন্ত্রীর বা প্রেসিডেন্টের একটি চড়া জীবনের মূল্যের বিনিময়ে এমন কিছু তারা পেতে যাচ্ছে যেটি তাদেরকে ভবিষ্যতে এই ধরনের সাবোটাজমূলক হামলা প্রতিরোধে দারুণ মাত্রায় সহায়তা করবে। বন্ধুরা, চরম বাস্তবতার ক্ষেত্রে যে বিষয়গুলো এখন সামনে উঠে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইরানের ভূমিকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইরানের ভূমিকা বিশ্লেষণ করলে ইউক্রেনের পরাজয়ের ক্ষেত্রে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা লক্ষ্য করে থাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মাঝে মাঝে বলে থাকেন ইরানের উপরে প্রচণ্ড মাত্রায় আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথা। কিন্তু এই নিষেধাজ্ঞা আরোপের কথা যদি বলা হয়ে থাকে তাহলে যে ব্যাপারটি তিনি বলেন না তা হচ্ছে পশ্চিমারাও তো তাকে সমরাস্ত্র দিচ্ছে। পশ্চিমারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ইউক্রেনকে সমরাস্ত্র দিচ্ছে, এটি তারা মাঝে মধ্যেই বলে থাকে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়ছে, তাই আমরা তাকে এই সকল সামরিক সমরাস্ত্র দিচ্ছি। বন্ধুরা, হামাস কী করছে? প্যালেস্টাইনের সাধারণ জনগণ কী করছে? তারা তো চূড়ান্ত সর্বোচ্চ শক্তিসম্পন্ন দখলদারের বিরুদ্ধে লড়ছে। আর এই দখলদারের বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে স্বাধীনতাকামীদের সমরাস্ত্র দিয়ে যদি সহযোগিতা করে সেটি আমেরিকার লজিকের সাথেই সঙ্গতিপূর্ণ। কিন্তু ব্যাপারটি এমন না। ব্যাপারটি হচ্ছে আমার বিপক্ষে তুমি, তোমার সব কিছুই অবৈধ। আর আমি যে সকল কাজ করছি, গাজার অভ্যন্তরে, রাফার অভ্যন্তরে প্রায় 30-35 হাজার মানুষ মারা গেছে, যে সকল সমরাস্ত্রের পিছনে লেখা রয়েছে মেড ইন আমেরিকা। বন্ধুরা, সেখানে কোনো মানবাধিকারের লঙ্ঘন ঘটে না। আমি যা করি সেটা হচ্ছে সর্বোচ্চ পৃথিবীর ভালো কাজ। আর এই ভালো কাজগুলো করছে তাদেরই এক বকাটে সন্তান। এই বকে যাওয়া সন্তান চারিদিকে শুধু আগুন লাগাচ্ছে। মধ্যপ্রাচ্যের ক্যান্সার নামে খ্যাত এই দেশটি যদি মধ্যপ্রাচ্য থেকে এখনও পর্যন্ত কোনো শিক্ষা না নেয়, ভবিষ্যতে যতই তারা ক্ষমতাধর হোক না কেন তাদের সার্বভৌম নিরাপত্তা কোনোদিনও নিশ্চিত হবে বলে আমার কাছে মনে হয় না। আপনি যদি প্রতিনিয়ত অন্যকে খোঁচাখুচি করে বেড়ান, অন্যরাও আপনাকে খোঁচাখুচি করে বেড়াবে এবং আপনার ফাঁক খুঁজবে। 7ই অক্টোবরের মতো হামলা, আপনি যদি এখনও ভদ্র না হন, এখনও যদি আপনি দখলদারিত্ব না ছাড়েন, এখনই যদি আপনি জেনেভা কনভেনশন পরিপন্থী কাজ করেন, এখনও যদি সাধারণ মানুষকে হত্যা করার ব্যাপারে আপনার দৃঢ় প্রতিজ্ঞ থাকে, এখনও যদি পার্শ্ববর্তী দেশগুলোতে সাবোটাজমূলক হামলা পরিচালনা করেন, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায় আপনার পতন নিশ্চিত এবং এ ব্যাপারে কেউই আপনাকে রক্ষা করতে পারবে না। ফিনিক্স পাখির মতো এখানকার সাইড থেকে হয়তো জেগে উঠবে এই সকল জাতি। কারণ মধ্যপ্রাচ্য তারা যদি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধতায় সামিল হয়, পৃথিবীর কোনো শক্তি তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেটি আমেরিকা হোক, ফ্রান্স হোক, জার্মানি হোক, যেই হোক না কেন। শুধুমাত্র প্রযুক্তিগত সক্ষমতায় উন্নত হয়ে আপনি বিশ্ব শাসন করবেন এখানে তা নয়। একটি শক্তির ব্যাপার রয়েছে। সৌরশক্তি বা আপনার রিনিউয়েবল শক্তি, যেগুলো এই জ্বালানিগুলো এখনও পর্যন্ত পৃথিবীতে অনবরত পাওয়া যায় না। সুতরাং আপনার অর্থনীতিকে টিকাতে হলে জ্বালানি, বিশেষ করে জীবাশ্ম জ্বালানির কোনো বিকল্প নেই। আর এই জীবাশ্ম জ্বালানির আধার হচ্ছে মধ্যপ্রাচ্য। সুতরাং ভূরাজনৈতিক খেলায় এখানেও মিস্টার রাইসি তার জীবন ত্যাগ করতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ ইরানের জ্বালানি এই মুহূর্তে বিশ্ববাজারে অনেক দরকার। কারণ ইউরোপ আমেরিকার অর্থনীতি ঠিক রাখতে হলে রাশিয়ার জ্বালানিকে যদি আপনি তালাক দেন, তাহলে বিশ্ব থেকে আপনি কোনো জায়গা থেকে সঠিক দামে জ্বালানি ক্রয় করতে পারবেন না। আর ইরান তো ওদের দেবেই না। আর এই সুবিধাটুকু ভোগ করছে ভারত এবং চীনের মতো রাষ্ট্রগুলো। তারা ইরানের কাছ থেকেও সস্তায় তেল কিনছে। অর্থাৎ আমেরিকা এবং ইউরোপ যাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারা তাদের তেলের অন্যতম উদ্দেশ্য বা অন্যতম গন্তব্য হচ্ছে ভারত, চীনের মতো রাষ্ট্রগুলো। এই ভারত, চীনের মতো রাষ্ট্রগুলো এবং তুরস্কের সাথে আছে এই সকল আমেরিকার নিষেধাজ্ঞা আওতাধীন রাষ্ট্রগুলোর জ্বালানি ক্রয় করে তাদের অর্থনীতি সবল রাখছে। যেমন তেমনি কম দামে জ্বালানি ক্রয় করার মাধ্যমে ভারত, চীনের মতো রাষ্ট্রগুলো নিজেদের অর্থনৈতিক সক্ষমতাকে ইউরোপ আমেরিকার চেয়ে ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে। এজন্য ইউরোপের যে সকল কোম্পানিগুলো রয়েছে তারা হয়তো মুখ থুবড়ে পড়বে। বন্ধুরা, গত কয়েকদিন পূর্বেই আপনার চীনের যে গাড়ি নির্মাতা, বিশেষ করে ইলেকট্রনিক ভেহিকল নির্মাতা কোম্পানিগুলো কম দামে এমনভাবে গাড়ি বিক্রি শুরু করেছে যে চীনের অভ্যন্তরে যে বিদেশি বিনিয়োগগুলো রয়েছে সেই গাড়িগুলোর এখন পথে বসার উদ্যম হয়েছে। সুতরাং এই সকল বাণিজ্য প্রতিযোগিতার ক্ষেত্রে চীন ইচ্ছাকৃতভাবে ইন্ধন যোগাচ্ছে বলে আমেরিকার তরফ থেকে অভিযোগ করা হয়। আর সেক্ষেত্রে মূল অভিযোগ হচ্ছে ইরানের মতো দেশগুলো থেকে তারা সস্তায় জ্বালানি ক্রয় করে সেই সুযোগ তারা ব্যবহার করে। সুতরাং প্রকৃত বাস্তবতায় তাদের অনেক শত্রু তৈরি হয়ে গিয়েছিল। এখন দেখা যাক শেষ পর্যন্ত মিস্টার ইব্রাহিম রাইসি এবং আমেরিকা বা ইসরায়েল বলেন,
মধ্যপ্রাচ্যের অন্য যে সকল ইসলামিক কান্ট্রিগুলো বলেন তাদের বোধোদয় কী হয়, বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলোর উচিত হবে নিজেদের মধ্যে ঐক্যতা ধরে রেখে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে শত্রুর তালিকা নিশ্চিত করা। আর সেখানে আপনি কাদের রাখবেন আর কাদের রাখবেন না সেটি হচ্ছে আপনার পরবর্তীতে টিকে থাকার প্রধান একটি বিকল্প। যদি আপনি আপনার শত্রুর তালিকায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে রাখেন তাহলে বাস খাইছেন, আর যদি বন্ধুর তালিকায় এই দখলদার দেশ বা জনবাদী শক্তি বা আমেরিকার মতো রাষ্ট্রগুলো রাখেন তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনার পতন বেশি দূরে নয় এবং পতনের কিছু একটা আপনি হয়তো দেখতে পারছেন। সুতরাং এখনই সতর্ক হন, না হলে খবর আছে ভবিষ্যতের জন্য। আপনাদের কি মনে হয় কমেন্টস বক্সে জানান।